আসসালামু আলাইকুম। সাহিত্য জীবনের দর্পণ, সমাজের দর্পণ। সাহিত্যের মাধ্যমেই প্রতিফলিত হয় দেশ, কাল এবং সমাজ। সাহিত্যের যে শাখায় সবচেয়ে শিল্পিত রূপে জীবনকে ফুটিয়ে তোলা হয় সেটা হলো নাটক, এবং নাটকের মাধ্যমে জীবনের দ্বন্দ্ব এবং সংকটকে তুলে ধরা হয়। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সবচেয়ে সফল প্রহসন রচয়িতা। গম্ভীর নাটকের পাশাপাশি তিনি লিখেছিলেন হাস্যরসাত্মক দুটি প্রহসন, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। এই প্রহসনগুলোতে তিনি সমাজের ভণ্ডামি এবং কুসংস্কারের তীব্র সমালোচনা করেছেন। তিনি কিভাবে ধর্মপরায়ণতার আড়ালে লুকিয়ে থাকা ভণ্ডামিকে খোলাখুলিভাবে তুলে ধরেছেন তারই এক নিদর্শন স্বরূপ আজকের এই বিশেষ মুহূর্তে মঞ্চায়ন হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের অন্যতম এক সৃষ্টি বুড়ো শালিকের ঘাড়েরও। নাটকটির চরিত্রসমূহ হলো ভক্তপ্রসাদ বাবু, গদাধর, পঞ্চানন বাচস্পতি, ফাতেমা, হানিফ, পুটি, ভোগী এবং পঞ্চি। ধন্যবাদ। এ বড় জমিদারে গদিতে বাড়িতে কত অকম্য করেছে, তার কি গো। যাকে আমরা বসেই দেখি। আরে হাঁটতে যায়, তা কি করতে এসেছিস? এবার যে পীরের দরবার কত শুনে দিলাম, তা কিছুতেই 10 সালাত খান বাড়ি দিতে পারলাম। অনেক খোদা। তা বৃষ্টি না হলে কোনো ধান হয় রে? না দেখ কর্তা বাবু কি করেন? উনি কি করবেন? উনি আর কি খাজনা ছাড়বেন? তো তুই কি করবি বেটা? মাথা করবে মাথা। এবার মরলে বাস। এবার যদি লাঙ্গল খানার গরু দুটো যায় তাহলে তো আমিও গেলাম। হায় আল্লাহ, এবার যদি বাপদাদার ভিটে মাটি খানা শান্তি হবি। এই যে এদিকে কত আসতেছে, তুই দাঁড়া, আমি দেখি কি করা যায়। সালাম করতে হবে। নমস্কার কর্তা বাবু। হ্যাঁ রে হানফে, তুই তো বেটা ভারী বজ্জাত, খাজনা দিসনি কেন? ফসলে খাদ, আপনি তো সবই ওয়াকে হয়েছে। তোর ফসল হয়নি তো আমার বইই গেল। কর্তা আপনি বাবু। মর বেটা, কোম্পানি সরকার কি আমাকে ছেড়ে কথা বলবে? বাবু, আপনি যদি আমার উপর নির্ভর না করেন তাহলে যাবো পারে। আমি আপনি 12 থেকে কোনো পয়সা ছাড়া এক করিও দিতে পারবো না। সর বজ্জাত বেটা, তোর থেকে পাবো 11 শিখে, তুই দিচ্ছিস কেবল 3 শিখে। গদা সে একদম জমিদারের জেলমাই নিয়ে আটকে আয়। সে একদম চল চল রে চল। সবাই করতে হবে, তোমায় জমিদার ও বাদ, তুই আমাকে দেখি না বল না। তাহলে তুই একটু দূরে সরে দাঁড়া, দেখি কত সাথে কি করা যায়। তা বাবু কি রে? আগে আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। কেন? আগে এবার ছোড়া যে ছড়িকে নিকেট করেছে না, তাকে আপনি দেখেছেন? অতীব সুন্দর, বয়স খানিক 19, এখনো ছেলে বলে হয়, গায়ের রং যেন কাঁচা সোনা। বলিস কি? সে আগে আমি তো তখন আপনি নিজের কথা কইছি নাকি? যখন পরকালটা নষ্ট করবো? ও মা, আপনি না বলেছেন যে শ্রীলোকের কোনো জাতপাত হয় না, আর শ্রীকৃষ্ণ বজ্রেন আর বলাদের মেয়েদের সঙ্গে কেলি করতেন। বন্ধু, তোমার ইচ্ছা ঠিকই, তা বটে। আবার জাতপাত কিসের? তারা তো স্বরূপ প্রকৃতি স্বরূপা। যা হানফেকে ডাক। আরে আনবে এদিকে আয়। আগে করতাম। আরে হানফে, বলতো আমি যদি তোর 3 শিখে খাজনা নিয়ে ছেড়ে দিই, তুই তাহলে কবে টাকা বাকি টাকা কবে দিবি? আগে করতাম, এর মধ্যেই দিতে পারবো। যা পয়সাগুলো দেয়ানজিকে দে। বাকি বন্ধ পয়সা দিয়ে সে কাঁচাই বানি যদি বড় পিড়াপিড়ি করতো সবই দিয়ে সালাম করতো। কথা তুই কি করতে পারবি? আগে তার কি করবো, অতীব সহজ। তবে পরীক্ষাহীন টাকা হইলে। বলিস কি 20 টাকা? আগে আর কম হবে না, বরং জায়গা লাগতে পারে। যাই হোক, স্ত্রী বেটি মানুষের কথা। আচ্ছা, ওটুকখানায় যখন যাবো নিয়ে নিস। যে আগে ওকে, বৃহস্পতি না? ও মা, বাঁচবে দাদা, যে এটা কি করতে এসেছেন? কি আর বলবো, দুঃখের কথা। এতদিন পর মা ঠাকুরন পরলোক হয়েছে। বলো কি, কবে? অদ্য 4র্থ দিবস। না, কি হয়েছিল? এমন কিছু নয়, কিন্তু বড় প্রাচীন হয়েছিলেন কিনা। বলো কি? এ বিষয়ে আক্ষেপ করা বৃথা। সত্য বটে, তবে এক্ষণে আপনাকে আমাকে এদায় হতে উদ্ধার করতে হবে। আপনার বাগানের ভিতর আমার যা বক্ষত্র ভূমি ছিল তা তো বাগানের ভিতর পড়াই বাজেয়াপ্ত হয়েছে। আরে যা গিয়েছে তা আবার কেন? যা
যা গিয়েছে তা তো গিয়েছেই, কত সূচনা আছে। তবে এখন আপনাকে আমাকে এ দায় হতে উদ্ধার করতে হবে। আমার ভাই নিতান্ত কুসময়, অল্প কিছুদিনের মধ্যে 30,000 টাকা খাজনা দাখিল করতে হবে। তুমি অন্যথা দেখো ভাই। তা আপনার যা বিবেচনা হয় তাই করুন, আমি এখন চললেন। আহ, এ ছোকরা আমাকে ডুবলে, খালি দাও দাও একই কথা। ও গাদা, ছুরি দেখতে ভালো তো রে। আহা, অতি সুন্দর। বলিস কি, আজ রাত্রে কিছু করতে করতে পারবি? আগে আজ না, কাল বা পরশুর মধ্যে করে দিতে পারবো। দেখ, টাকার ভয় করিস না, টাকা যা লাগে আমি দেবো। দেখ, আগে ও বৌদি আর বৌদি পাচ্ছি। আগে ওই যে পিতাম্বর তেলের বা বৌদি। কি সীতাম্বরীর মেয়ে পাচ্ছি, গোবরে পদ্মপুর। এদিন হইল মাটি নিতম্ব দেখিয়া, কাঁপিয়া উঠে থাকিয়া থাকিয়া। আহা, দাঁড়িয়ে কদম্ব ফুল দাঁড়িয়ে বিদরে। বাতাসও লাগছে, দূর হইলো লুবি করে। আজ কিছু চাইলে ছাড়তে চায় না। বাবা, তুই কিছু করতে করতে পারবি? আগে ও কোনো সহজ কর্ম নয়, শুনেছি বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে। সবই কপাল। ও বড় বউ, এই মেয়েটি কে গা? সে কি কর্তা বাবু, আপনি আমার মেয়ে পাচিকে চিনতে পারেননি? সেই পাচি, তা বিয়ে হয়েছে কোথা? আগে খানাকুল কৃষ্ণনগর পালেদের বাড়ি। তা বড় মানুষ। জামাইটি কি করে গা? জামাইকে দেখতে বড় ভালো, কলকাতা থেকে লেখাপড়া শিখে। মেয়েটিকে যেবার মশাই কত করে এনেছি তার কি বলবো, বড় ঘরে মেয়ে দিলে এই দশাই পড়ে। হ্যাঁ, তা বটে। শরীরে নবযৌবন কাল। হ্যাঁ মা পাচি, কাছে আয়, তোকে একটু দেখি। সেই ছোট্টটি দেখেছিলাম, এখন তো বড় ডাগর ডাগরটি হয়েছে। ভয় কি করতে বাবু, তো জেঠাই হন। এ বুড়ো মিনসে তো কম নয় গা, একে আমাকে খেয়ে ফেলতে চায় নাকি? ও মা, ছি, এ কি গো, এতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। শিহরে কদম বকুল দাঁড়িয়ে পারবো না করতে বাবু, তবে এখন আমরা যাই। যা দেখবে কিছু করতে যদি পারিস কিনা। আগে ও আমার কম, দেখি কুটি পিসি কিছু করতে পারি কিনা, তাহলে আমরা এখন বিদায় দিই। প্রভু, তোমার ইচ্ছা। হা, তুমি যা করো। তুই কি চমৎকার রূপ, তবে একটু ছেনালিও আছে বলে। দেখা যায় কি হয়। খাজনা আদায়ে নির্মম, নির্দয় এবং প্রজাবিরোধ এই ভণ্ড জমিদার ভক্তপ্রসাদ বাবু গদাধরের কথায় হানিফ গাজীর সুন্দরী স্ত্রীর প্রতি তার অনৈতিক সম্পর্ক করার ইচ্ছা পোষণ করে এবং একই সাথে ভোগী ও তার মেয়ে পঞ্চীকে দেখে ভক্তপ্রসাদের লোভ হয় পঞ্চীর প্রতি। কি মনে হয় আপনাদের, ভক্তপ্রসাদ কি তার এই অনৈতিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে সফল হবে? বলিস কি 50 টাকা? মুই কি আর নিচে কথা কইছি না? এমন গরু গরু হারামজাদা হেদুদের মধ্যে দুজন আছে, আলাদা একজন জানে মারে, তারপর তাদের সব কেড়ে নিয়ে তাদের বউদের সাথে এইসব করে। আমরা কাঠের যদি বোর না পাইছি তো বলছি থাক, আর নিচে বসে করোনে। ওই দেখো উটনি আসতেছে, যাকে আমার কাছে পেটিয়েছিল, দেখি সে কি বলে। বস্তানি মাথাটা ভাঙতে বলে আমার গাটা ঠান্ডা হয়। থাক, চলো মোরা একটু তফাতে দাঁড়াই, দেখি কুটনি কি বলে। পাগলের বেটাদের বাড়িতে আসতে বমি বমি করে। কি করি, কর্তাবাবুকে কমবে কখনো ক্ষান্ত হবে? আজ না হয়তো 30 বছর ওর কম্প করছি, এতে যে কত বউ, কত রান, কত মেয়ের পরকাল খেয়েছে তার ঠিক নেই। বাবু এদিকে আমার পরম বৈষ্ণব, মালা ঠকঠকি বেড়ায়, ফি সোমবারে পূজা করে।
মরি কি নিষ্ঠে গা। প্রীতমবারে তেলের মেয়েকে এসব কথা বলতে ভয় পায়। সে তো আর কোনো দুঃখী কাঙালের বউ নয় যে 2-4 পয়সা দেখলে নেচে উঠবে। দেখি এখানে কি হয়। ও ফটি, বাড়ি আছি। কি যে এ কোথায়? সে তো মাঠে গেছে লাঙল দিতে। গেছে সে যেন জমের দুধ। ও ফটি, তুই বলিস কি ভাই? সোনার খাবি, সোনার পড়বি, না এখানে বাদি হয়ে থাকবি? যা ভাই, যার যেমন নসিব। তুই মোকে জোয়ান স্বামী ছেড়ে বুড়োর কাছে যেতে বলিস, তাও বুড়ো মরলি মোর কি হবে? ওসব কপালের কথা, কপালের দোষ। ওসব ভাবতে গেলে কি চলে? এই দেখ, 25 টাকা এনেছি। যদি কাম্য করিস তো বল, টাকা দে। আর না করিস তাও বল, আমি চললে। আরে দাঁড়া দাঁড়া, দে টাকাটা দে। দেখিস শেষে যেন ফোন না হয়। বল আর কি ভাই, মুই সাজের বেলা তোদের বাড়িতে যাব, তা দেখিস কেউ তোকে জানতে না পারে। তাতে কি হয়? এই কথা লোকে জানলে আমাদের যত লাজ হবে, তোদের তো তত নয়। তোরা হলি নেড়েদের মেয়ে, রাল হলে আবার বিয়ে করিস। হ্যাঁ, মোরা তো নেড়েদের মেয়ে, রাল হলে বিয়ে করি। আর তোরা কি করিস ভাই? তা যা এখন, যা তো। দেখিস তুই সন্ধ্যায় ওই আম বাগানে দাঁড়াস, তারপর আমি এসে চা করতে হয় পরে নেবো। এখন আমি চললে। আরামদাদে মাথাটা ভাঙতে বলে গাটা ঠান্ডা। মাথা কাফি, মুসলমানের ইজ্জত মারতে চায়। এ প্রতি যা কই দিস যেন ইয়াদ থাকে। ওই শালা কাফির যেন গায়টায় হাত দিতে না পারে। থাক, এই কথা নিয়ে এত ভাবতে হবে না। দেখেন তো ওদিক থেকে কে যেন আসতেছে। কে ঠাকুর? ও হানিফ গাজী, কি বলছো? একখানা তেঁতুল গাছ কাটতে হবে, তুই পারবি? কেন পারবো? খুব পারবো। তো চল এখন আমার সাথে কোড়ালখানা নিয়ে আয় দেখি। বর্তমান সময় তোমাকে স্ক্র্যাপ দেখুন কি দিয়েছে গা? আবার সে কথা কেন? যা ছিল তা তো তিনি কেড়েই নিয়েছেন। তবে এই দায়ের সময় তাকে বললেন যে এই দায় হতে আমাকে মুক্ত করুন। উনি বললেন ওনার বড় কুসময়, কিন্তু কি আর করা, বারবার পিড়াপিড়ি করাতে মাত্র 5টি টাকা দিলেন। ওই দিকে যাতে হবে। কি ভাবছি? এইখানে বলা যাবে না, একবার ওই দিকে যাতে হবে। চল। না ভাই, এই আম বাগানে হলো নে। তা ভাই তুই মোকে কোথায় নিয়ে যেতে চাস বল? ওই দেখ, পুকুর ধারে একটা ভাঙা শিবের মন্দির আছে। তুই না 4 ঘড়ির সময় আম বাগানে এসে দাঁড়াস, তারপর আমি এসে তোকে নিয়ে যাবো। ভাই এ কথা কেউ জানতে পারবি না তো? হলো তুই বামুন না খাইতের মেয়ে যে তোর এত ভয়লো? মুই বামুন কাইতের মেয়ে হই আর যাই হই, মোর স্বামী এ কথা জানতে পারলে মোদের দুজনের গলা টিপে দেবে। সে সত্যি কথা, পেটা যেন ঠিক জল দুধ। দেখিস এখন আমি চললে। যাই, মুইও খানা পাকাই গে, কে জানি কি হয়। ছে ছে, এই বয়সে এত? তবে তোকে যা বললেন সতর্ক থাকিস। তাই এখন আমার সাথে কোড়ালখানা নিয়ে চল তো দেখি। কুড়ালখানা বুঝি খেতে পড়ে আছে। চলো যাই। আহ, এই বেলাটি কি আজ আর ফুরোবে না? দীনবন্ধু, তুমি যা করো। কি বলে ও ছুরিকে নাকি বধ করা যাবে। তবে হানিফের বউটা পাওয়া গেছে, তাও আল্লাদের বিষয় বটে। যাক, এ ছুরিও মন্দ নয়। শাস্ত্রে আছে যৌবনে কুকুরিও ধন্য। কি উৎপাত, না হলে 2-3 দণ্ড বেলা পড়ে আছে। কখন যে যাব? রে, কি হলো? আগে পিসিমশাই এদের নিয়ে গেছে, চলেন। যাও যাই। ও রমা, আমার হাত বাক্সটা নিয়ে আয়, সাথে 80খানাটাও আনিস। আর একটু ছোট শিশিটা নিয়ে নিস। নেড়েরা আবার আতর পছন্দ করে, যদি পেঁচের গন্ধ থাকে গায়ে মেখে নেব। ভক্তপ্রসাদের পক্ষে পুটি ফাতেমাকে রাজি করিয়ে পুটি এবং গদাধর ফাতেমার প্রতি ভক্তপ্রসাদের অনৈতিক আকাঙ্ক্ষাকে প্রশ্রয় দেয়। একদিকে ফাতেমা টাকার বিনিময়ে ভক্তপ্রসাদের কুপ্রস্তাবে রাজি হয়, অন্যদিকে তার স্বামী হানিফকে সব জানিয়ে দেয় এবং হানিফ বাচস্পতির সাথে মিলে ভণ্ড ধর্মপরায়ণ ভক্তপ্রসাদ বাবুকে জব্দ করার চেষ্টা করে। এখন দেখার বিষয় হানিফ গাজী ও পঞ্চানন বাচস্পতি মিলে ভক্তপ্রসাদের সৎ চরিত্রের ভেতরে অন্তরে লুকিয়ে থাকা ভণ্ডামির মুখোশ উন্মোচন করতে সফল হবে কিনা।
হানিফ কাজী। জি। তা আমি যা বললেন তাই করিস, তুই একটু স্থির থাকিস। হ্যাঁ, তা থাকবে। লেকিন ঠাকুর, আমার সামনে যদি আমার বিবির গায়ে হাত টাত দেয়, আরাম যদি মাথাটা নিয়ে আমি ছিঁড়ে ফেলবো। বেটা একে তো সাক্ষাৎ জমদূত, তাতে আবার রেগেছি, না জানি আজকে বিঘ্নটাই না ঘটাই। ও কি ঠাকুর, আমার লঘু গরম হয়ে উঠতেছে, আমার আমার হাত দুখানা নিষ্পিস করতেছে, যদি শালারে একবার বাগে পায়। শোন, তুই এত অস্থির হোস না তো, স্থির হয়ে থাকিস। আমি যখন ইশারা করব তখন তুই যাবি। তাছাড়া তুই যদি এমন রাগ করিস তাহলে এমন করে চলবে? আমি চললে। আরে না, রাগ হবে, রাগ হয়ে যাবে। তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে, তুই এখানে স্থির হয়ে থাক। আচ্ছা, চলো তাহলে। ও পুটি দিদি, মোরে কোথায় এনে ফেলালি? দেখ কত আন্দাজ, ছাপে খাবে না কোপে খাবে, মোর বড্ড ডর লাগে। এই রে, তুই এখানে দাঁড়া, আর ২ কোষ যেতে হবে না। না ভাই, মোর বড় ডর করছে। কথা মিটছে নয়, যে অন্ধকার তাও কেমন ছমছম করছে। রাম রাম, শুনেছি এখানে ভয়টাই আছে। রাম রাম, মরছে নাকি? চল মোরা ওই মসজিদের মধ্যে গিয়ে নুকোই, যদি এখান থেকে কেউ দেখে ফেলে। না না, এই ফাঁকেই ভালো। এ বুড়ো দেখলে মরছে নাকি? ও কে রে? পুটি দিদি আসতেছে। তার আমি দেখছি, বুঝি আমাদের কর্তা বাবুই বা হবে। আরে কর্তা বাবু কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। আপনি দেরি করলেন বলে ভাবছিলাম ফিরে যাই। তাই একটু বিলম্ব হয়েছে বটে। এই যে আমার মনোমোহিনী এসেছে। সদা তুই একটু দিকে গিয়ে দাঁড়া, দেখি। ও পুটি, এত বড় লাজুক দেখছি, মোর সাথে কি কথা কইতে নাই? সুন্দরী, একটু বদন তুলে চাও, দুটি কথা কও, জীবনটা সার্থক হোক। মোরা এখান থেকে যাই। আরে এখানে দাঁড়া না, কর্তা বাবু এত করে বলছে, তবু কি তোর মন হতো না? কথাই বলে, তেঁতুল নয় মিষ্টি, নেড়ে নয় ইষ্টি। মনোময়িনী, তুমি যদি যাবে তো আমার কি হবে? তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার বলছে, তুমি আমার 14 পুরুষ। কর্তা বাবু, ওদের ভয় হচ্ছে পাছে এখানে কেউ ওকে দেখে ফেলে। তা ওই মন্দিরের মধ্যে গেলে ভালো হয়। হ্যাঁ, মন্দিরের মধ্যে? তবে তা সত্য বটে, ভগ্নশিবে তো শিবত্ব নাই, আর স্বর্গের অপসরের জন্য হিন্দুয়ানি ছাড়তেই কি বটে রে, পাষণ্ড নরদম দৌড়াচ্ছে। এই দেখ না কি হয়। বাঁচাও, বাঁচাও। আমি না, কি হলো? এ কি কর্তা বাবু, আপনি এভাবে পড়ে রয়েছেন কেন? আপনার কি হয়েছে? সর্বনাশ, একদিকে বাঁচলাম, অন্যদিকে বড় বিভ্রাট। বাচুশ্বরী দাদা, তুমি তো সবই দেখেছো দাদা। আমি যে কর্মটি করেছি অত্যন্ত গর্হিত। তুমি আমাকে, আমি তোমার হাত ধরে বলছি, তুমি আমার পরম আত্মীয়, তুমি আমাকে এই কথাটি আজকাল করো না, তুমি আমাকে বাঁচাও দাদা। আমি হলাম দরিদ্র ব্রাহ্মণ, অন্য দুটো ভাত। আমি কি ভাগ্য করেছি যে আপনার আত্মীয় হবো? আহ ভাই, এগুলো বলো না দাদা। তুমি আমার, আমি তোমাকে সব জমি জমা ফেরত দিয়ে দিব। তুমি আমাকে বাঁচাও, জানি কথাটি পাঁচকার না হয়। আমি অত্যন্ত গর্হিত কাজ করেছি দাদা। কর্মটি বড় গর্বিত হয়েছে, তা অবশ্যই বলতে হবে। কিন্তু ব্রাহ্মণে যখন কিঞ্চিত দান করতে স্বীকৃত হন, তখন আপনি নিশ্চিন্ত থাকুন। সালাম করতে হবে। এ কি সর্বনাশ, তুই এখানে কেন? ঘরে এসে পতিরে তালাশ করে দিলাম না, তা সকলে গলে পতি নাকি পুরীর সঙ্গে মন্দিরে গেছে, তাই তালাশ করতে করতে চলে এলো। এখন দেখছি কতবার মুসলমান হতে বড় সাজতে গেছে। পতির সে বড় সোনার চান আপনারা আমি এনে দিতে পারতাম। বাবা হানিফ, আমি তো হাতি ধরে করছি, আমি তোর উপর হয়তো অত্যাচার করেছি, তুই আমাকে ক্ষমা কর। তুই কথাটি আজকাল করিস নে, আমার মান ইজ্জত সব চলে যাবে। অত্যাবধান নেড়েদের এত গাল পাড়তে, এখন দেখছি নিজেই নেড়ি হতে সাত করেছে। এ তো খুশির কথা, এ কথা তো আমার জাত কুটুমকে করতেই হবে। ও বাচস্পতি দাদা, তুমি একটু বোঝাও না। শোন, তোর সাথে আমার একটু কথা আছে, এদিকে আয় দেখি।
তোর হতবাগি, তোর জন্য এই বিপদে বললাম। কেন আমি না প্রেয়সী, এখন আর আমাকে ভালো লাগছে না? আজ আমি তোমাদের থেকে একটি শিক্ষা পেলাম। আমি এই উপকার স্বীকার করব। আমি অত্যন্ত গর্হিত কাজ করেছি, এই কর্মটি আমি আর কোনো দিন করব না। বাহিরে ছিল সাধুর আকার, মনটা কিন্তু ধম্ম ধোয়া। পূর্ণ খাতায় জমা শূন্য, ভণ্ডামিতে 4টি পোয়া। শিক্ষা দিলে কিলের চোটে, হাড় গুড়িয়ে খয়ের মোয়া। যেমন কম্ম করল ধম্ম, বুড়ো শালিকের ঘাড়ের। আজকের মঞ্চাই তো এই হাস্যরসাত্মক নাটক বুড়ো শালিকের ঘাড়েরও এর মাধ্যমে মাইকেল মধুসূদন দত্ত রক্ষণশীল সমাজের অন্ধকার দিকটি উন্মোচন করার মাধ্যমে ধর্মপরায়ণতার আড়ালে ব্যক্তির নিচতাকে সামনে এনেছেন। উঠিয়ে এনেছেন জমিদার কিংবা ভূস্বামীদের অত্যাচার নির্যাতনের কথা, গ্রামীণ সমাজের জমিদারদের দৌরাত্ম্য আর নারী লোলুপতার কথা। পরিশেষে জমিদারের আত্মোপলব্ধি জাগ্রত করার চেষ্টার মাধ্যমে লেখক সমাজের নতুন এক সূচনার আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ।